2024 সালের জুলাই মাস বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এই সময়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে শত শত নিরস্ত্র ছাত্র জনতাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের তথ্য অনুযায়ী মাত্র 3 সপ্তাহে প্রায় 1400 মানুষকে হত্যা করা হয়েছে, যাদের অধিকাংশই ছিল তরুণ শিক্ষার্থী। বিশ্লেষকরা মনে করেন এই নৃশংসতার দায়ভার তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর বর্তায়। কারণ রাষ্ট্রপ্রধান হিসেবে এই হত্যাযজ্ঞ কেবল তাঁর জ্ঞাতসারে নয়, বরং তাঁর সরাসরি নির্দেশনায় পরিচালিত হয়েছিল বলে অকাট্য প্রমাণ উঠে এসেছে। ন্যায় বিচার ও জবাবদিহিতার স্বার্থে এই হত্যাকাণ্ডের জন্য তার বিচার হওয়া তাই অপরিহার্য। যে কোনো রাষ্ট্রপ্রধানের দায়বদ্ধতা নিরূপণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তার সরাসরি সম্পৃক্ততার প্রমাণ। জুলাই হত্যাকাণ্ডের ক্ষেত্রে এই প্রমাণ অত্যন্ত সুস্পষ্ট। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনে দ্ব্যর্থহীনভাবে উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনা স্বয়ং আন্দোলন দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন। 19 জুলাই উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেছিলেন, আন্দোলনের নেতা নেত্রীদের ধরে এনে মারো এবং লাশ গুম করে ফেলো। পরবর্তীতে ফাঁস হওয়া এবং বিবিসির বিশ্লেষিত একটি ফোন কলেও তাকে লিথল ওয়েপেন বা প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিতে শোনা যায়। এটি ছিল হত্যার জন্য সরাসরি একটি রাষ্ট্রীয় অনুমোদন। বিবিসির অনুসন্ধানী দল বিবিসি আই গত 9 জুলাই 2025-এ প্রকাশিত তাদের প্রতিবেদনে ওই অডিও রেকর্ডিংকে সামনে নিয়ে আসে এবং যা বাংলাদেশের ইতিহাসের গতিপথ নির্ধারণে অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে। গত 18 জুলাই 2024-এ ধারণকৃত ওই অডিওতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে শোনা গিয়েছিল, আমি আগেও নির্দেশ দিয়েছি, এখন সরাসরি নির্দেশ দিয়েছি, এখন তারা লিথল ওয়েপেন ব্যবহার করবে, যেখানেই আন্দোলনকারীদের পাবে সেখানেই সরাসরি গুলি করবে। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার অর্থাৎ এনটিএমসি দ্বারা রেকর্ডকৃত এই অডিওর ফরেনসিক বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা এর সত্যতা নিশ্চিত করেছেন। বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ অর্থাৎ সিআইডি এটি শেখ হাসিনার কণ্ঠস্বরের সাথে মিলিয়ে দেখেছে। বিবিসি, আল জাজিরা সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এই অডিও ফাইলের ফরেনসিক যাচাই করেছে ইএনএফ অ্যানালাইসিসও। ফলে এই অডিও নিছক অভিযোগের স্তর থেকে একটি আন্তর্জাতিক প্রামাণ্য স্বীকারোক্তির স্তরে উন্নীত হয়েছে। এখন এমন প্রমাণও দেখা যাচ্ছে যে এই অডিও ফাঁসের ঠিক পরই ঢাকার রাজপথে সামরিক গ্রেডের রাইফেল যেমন টাইপ 56 অ্যাসল্ট রাইফেল মোতায়েন করা হয়, যা পুলিশের নথিতেই লিপিবদ্ধ রয়েছে। আবার তৎকালীন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাজসাক্ষী হিসেবে যে জবানবন্দি দিয়েছেন তা শেখ হাসিনার অপরাধ অস্বীকৃতির সব পথ বন্ধ করে দিয়েছে। আইজিপি তাঁর জবানবন্দিতে জানিয়েছেন, 18 জুলাই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাকে জানিয়েছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিথল ওয়েপেন ব্যবহারের সরাসরি নির্দেশ দিয়েছেন। এই সাক্ষ্যটি ফাঁস হওয়া অডিওর নির্দেশ এবং রাজপথে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের মধ্যে একটি জীবন্ত সেতু তৈরি করে। এটি প্রমাণ করে পুলিশ বা অন্যান্য বাহিনী বিচ্ছিন্নভাবে বা আত্মরক্ষার্থে গুলি চালায়নি। তাদের কাছে সর্বোচ্চ পর্যায় থেকে আসা সুস্পষ্ট নির্দেশ ছিল এবং সেই নির্দেশ পালনের জন্য একটি সুসংগঠিত কাঠামো কার্যকর ছিল। আর এই প্রক্রিয়ার চূড়ায় ছিলেন শেখ হাসিনা। যদিও তিনি সাম্প্রতিক কিছু আন্তর্জাতিক গণমাধ্যমের সাক্ষাৎকারে বলেছেন যে সেখানে অর্থাৎ মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে পদক্ষেপ নিয়েছিল তা তাদের নিজেদের নাকি সিদ্ধান্ত ছিল। এর সাথে কি সেই কথা মেলে? আন্তর্জাতিক আইন অনুযায়ী কমান্ড রেসপন্সিবিলিটি বা নেতৃত্বের দায়বদ্ধতার নীতিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সময়টাতে শেখ হাসিনা শুধু প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদের প্রধানও ছিলেন। তার অধীনেই পুলিশ, র্যাব, বিজিবি ও দলীয় সশস্ত্র ক্যাডাররা সম্মিলিতভাবে এই দমন অভিযানে অংশ নেয়।
জাতিসংঘের প্রতিবেদনে দেখা যায় আন্দোলন দমনে শেখ হাসিনা তার স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে একটি কোর কমিটি গঠন করেছিলেন, যা দেশব্যাপী এই হত্যাকাণ্ড পরিচালনা ও সমন্বয় করে। ইন্টারনেট বন্ধ করে দেয়া, অ্যাম্বুলেন্স আটকে দেয়া বা আহতদের চিকিৎসা পেতে বাধা দেয়া, এই সবই ছিল একটা সুপরিকল্পিত নিধন যজ্ঞের অংশ। রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হিসেবে শেখ হাসিনা এই নৃশংসতা থামাতে পারতেন, কিন্তু তার বদলে তিনি তা উস্কে দিয়েছিলেন। এই যে থামাতে পারতেন বলছে কথাটি, যেদিন আমরা দেখি রংপুরের আবু সাইদ গুলিবিদ্ধ হয়েছিলেন, তারপর কি শেখ হাসিনা কোথাও কোনো ধরনের নির্দেশ দিয়েছিলেন যে কারো গায়ে গুলি চলবে না? তাই এই সম্মিলিত অপরাধের দায় তিনি কোনোভাবেই এড়াতে পারেন না। এই হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, এর পিছনে ছিল আন্দোলনকারীদের প্রতি তীব্র ঘৃণা এবং তাদের অমানুষ হিসেবে চিত্রিত করার একটা রাজনৈতিক প্রকল্প। শেখ হাসিনা এবং তার দলের নেতারা আন্দোলনকারী শিক্ষার্থীদের বারবার রাজাকারের বাচ্চা, দেশ বিরোধী শক্তি এবং জঙ্গি হিসেবে আখ্যায়িত করেছিলেন সেই সময়ে। এই ধরনের ঘৃণাত্মক বক্তব্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দলীয় কর্মীদের মধ্যেও এই বার্তা দেয় যে আন্দোলনকারীরা দেশের শত্রু এবং তাদের হত্যা করা জায়েজ। একটি নির্দিষ্ট রাজনৈতিক বিরোধী গোষ্ঠীকে টার্গেট করে তাদের নিশ্চিহ্ন করার এই প্রচেষ্টা গণহত্যার অন্যতম বৈশিষ্ট্য বহন করে, যা নিছক আইনশৃঙ্খলা রক্ষার পরিস্থিতি ছিল না। আইনের ভাষায় অপরাধ সংগঠনের পর তা ধামাচাপা দেওয়ার চেষ্টাও অপরাধের অংশ। শেখ হাসিনার সরকার হত্যাকাণ্ডের প্রকৃত সংখ্যা ধামাচাপা দিতে শুরু করে শেখ হাসিনার সরকার হত্যাকাণ্ডের প্রকৃত সংখ্যা ধামাচাপা দিতে শুরু থেকেই মিথ্যাচার করে। যখন শত শত লাশ মর্গে জমা হচ্ছিল, তখন সরকারিভাবে মৃতের সংখ্যা বলা হয়েছিল 50 জন। এটি ছিল বিশ্বকে বিভ্রান্ত করার একটা নির্লজ্জ প্রচেষ্টা। এমনকি ক্ষমতাচ্যুত হওয়ার পরও তার দলের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডকে ষড়যন্ত্র বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, যা অপরাধ অস্বীকার করার একটা ঘৃণ্য কৌশল। এইসব ঘটনা প্রমাণ করে অপরাধের পেছনে একটা সুচিন্তিত পরিকল্পনা ছিল। শেষ কথা হলো, শেখ হাসিনার বিচার কেবল কিছু ব্যক্তির শাস্তি নিশ্চিত করার জন্য নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য অপরিহার্য। যদি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে এমন ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের পরও কেউ দায় মুক্তি পেয়ে যায়, তবে তা ভবিষ্যতে যে কোনো স্বৈরাচারী শাসককে একই ধরনের অপরাধ করতে উৎসাহিত করবে। যদিও পরিহাসের বিষয় হলো যে আওয়ামী লীগ সরকার 1971 সালের গণহত্যার বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল এবং সেই সরকারের প্রধানের বিরুদ্ধে আজ নিজ দেশের নাগরিকদের নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে। ইতিহাসের দায়বদ্ধতা, হাজারো নিহত ও আহত মানুষের প্রতি ন্যায় বিচার এবং একটি গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের স্বার্থে জুলাই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার দ্রুত বিচার নিশ্চিত করা আজ তাই অপরিহার্য। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।